শেয়ার বাজারে না একটা লুকানো খেলা কিন্তু সবসময়ই চলে, যেটা হয়তো খুব কম লোকই খেয়াল করে। তো চলুন আজ সেই স্মার্ট মানি মানে বড় বড় খেলোয়াড়দের কৌশলগুলো একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে যেই মুহূর্তে একটা ট্রেড নেওয়া হলো, ঠিক সেই মুহূর্তে মনে হলো পুরো বাজার যেন উল্টো দিকে চলতে শুরু করেছে? এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? চলুন এই খেলার আসল নিয়মগুলো একটু জেনে নেওয়া যাক। এই পুরো খেলার আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর খেলোয়াড়দের মধ্যেই। একদিকে সাধারণ ট্রেডাররা, আর ঠিক তার উল্টো দিকে এক বিশাল, প্রায় অদৃশ্য এক প্রতিপক্ষ। দেখুন, একদিকে হলো রিটেইল ট্রেডাররা, মানে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা, যাদের বাজারের দেয়া দামটাকেই মেনে নিতে হয়। এক কথায় প্রাইস টেকার। আর অন্যদিকে আছে সেই সব ইনস্টিটিউশনাল ট্রেডাররা, মানে বড় বড় ফান্ড, ব্যাংক, যাদেরকে আমরা স্মার্ট মানি বলি। ওরা এতটাই শক্তিশালী যে ওরাই আসলে বাজারের দামটা তৈরি করে, তাই ওদেরকে বলা হয় প্রাইস মেকার। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। কোথায় রিটেল ট্রেডারদের সীমিত মূলধন আর টেকনিক্যাল প্যাটার্নের উপর ভরসা, আর কোথায় ওই স্মার্ট মানির বিশাল ক্যাপিটাল, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর লম্বা সময়ের প্ল্যানিং। সত্যি বলতে কি, এই বিশাল পার্থক্যটাই কিন্তু ওদেরকে একটা অনেক বড় সুবিধা এনে দেয়। এখন মনে হতে পারে রিটেল ট্রেডাররা তো সংখ্যায় অনেক, কিন্তু তাদের প্রভাব হয়তো তেমন কিছু না। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। সবাই মিলে কিন্তু ইউএস মার্কেটের প্রায় ৩৬% ট্রেড তারাই করে। আসল সমস্যাটা অন্য জায়গায়। তাদের ট্রেডিংয়ের ধরনগুলো প্রায় একই রকম, আর খুব সহজেই অনুমান করা যায়। আর ঠিক এই জিনিসটাই, এই অনুমান করার সুবিধাটাই স্মার্ট মানির জন্য সবচেয়ে বড় সুযোগটা তৈরি করে দেয়। তো প্রশ্ন হলো, এই ইনস্টিটিউশনাল ট্রেডাররা বা স্মার্ট মানি ঠিক কী প্ল্যান ফলো করে? এটা কিন্তু কোনো র্যান্ডম ট্রেডিং না, এর পেছনে আছে একটা খুব গোছানো, সুচিন্তিত প্লেবুক। এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব খুব জরুরি। দেখুন, মার্কেটের প্রধান কাজ কিন্তু দাম বাড়ানো বা কমানো না। মার্কেট আসলে একটা বড় নিলামের মতো কাজ করে, যেখানে সবসময় ক্রেতা আর বিক্রেতা খোঁজা হয়। এখন ওই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো, তাদের বিশাল বিশাল অর্ডারগুলো তো পূরণ করতে হবে, তাই না? আর তার জন্য তাদের দরকার প্রচুর পরিমাণে ক্রেতা অথবা বিক্রেতা। টেকনিক্যাল ভাষায় এই জিনিসটাকেই বলে লিকুইডিটি। এখন এদের কৌশলটা যদি সহজে বুঝতে হয়, তাহলে একটা মজার কাজ করা যেতে পারে। ভাবুন তো, এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো মিলে যেন একজন মানুষ। বিখ্যাত অ্যানালিস্ট রিচার্ড ওয়াইকফ এর একটা দারুণ নামও দিয়েছিলেন, দ্য কম্পোজিট ম্যান। মানে এমন একজন অদৃশ্য খেলোয়াড় যে পর্দার পেছন থেকে পুরো খেলাটা চালাচ্ছে। এই কম্পোজিট ম্যানের কাজ করার একটা নির্দিষ্ট চক্র বা সাইকেল আছে। প্রথমে কি হয়, ওরা খুব কম দামে একদম চুপচাপ শেয়ার কেনা শুরু করে। এটাকে বলে অ্যাকিউমিলেশন। তারপর দামটা আস্তে আস্তে বাড়াতে থাকে, একটা আপট্রেন্ড তৈরি করে। এটা হলো মার্কআপ ফেজ। আর যখন দেখে যে সবাই কেনার জন্য ঝাঁপিয়ে পড়ছে, ঠিক তখনই ওরা উঁচু দামে নিজেদের শেয়ারগুলো বিক্রি করতে শুরু করে। এটাকে বলে ডিস্ট্রিবিউশন। আর সবশেষে দামটা পড়তে থাকে, একটা ডাউনট্রেন্ড তৈরি হয়, এটা হলো মার্কডাউন। কিন্তু আসল খেলাটা কোথায় হয় জানেন? আসল খেলাটা হয় এই এক ফেজ থেকে আরেক ফেজে যাওয়ার সময়। ঠিক এই ট্রানজিশনের মুহূর্তগুলোতেই স্মার্ট মানি এমন কিছু চাল দেয়, যাতে বাকি সবাই, মানে রিটেল ট্রেডার্সরা, পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। যেমন ধরুন, একটা বড় র্যালি শুরু হওয়ার ঠিক আগে ওরা একটা স্প্রিং তৈরি করে। এটা কি জিনিস? এটা হলো একটা নকল ব্রেকডাউন। দামটাকে হঠাৎ করে সাপোর্টের নিচে নামিয়ে আনা হয়। এতে কি হয়, যারা ভয় পেয়ে যায় তাদের স্টপ লস হিট করে, তারা বিক্রি করে বেরিয়ে যায়। আর ঠিক সেই সুযোগেই বড় প্রতিষ্ঠানগুলো ওইসব সেল অর্ডারগুলো লুফে নেয়, মানে কম দামে নিজেদের কেনাটা সেরে ফেলে। ঠিক এর উল্টোটাও হয়। একটা বড় পতনের আগে ওরা একটা আপথ্রাস্ট তৈরি করে, মানে দামটাকে হঠাৎ করে রেজিস্ট্যান্সের ওপরে নিয়ে গিয়ে একটা নকল ব্রেকআউটের মতো পরিস্থিতি তৈরি করে। যারা মনে করে যে দাম আরও বাড়বে, তারা তখন কিনতে শুরু করে। আর ঠিক তখনই স্মার্ট মানি তাদের কেনা শেয়ারগুলো ওই নতুন বায়ারদের কাছে বিক্রি করে দিয়ে বেরিয়ে আসে। ওদের জন্য এটা একটা পারফেক্ট এক্সিট। আর স্মার্ট মানির এই প্লেবুকটাই কিন্তু রিটেল ট্রেডারদের সেই পরিচিত হতাশাজনক অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায়। এই ফাঁদগুলো কিন্তু আমাদের খুব চেনা। যেমন দাম হু হু করে বাড়ছে দেখে কোনো প্ল্যান ছাড়াই কিনে ফেলা, আর কেনার পরেই দেখা যায় দাম পড়তে শুরু করেছে। কিংবা একদম প্যানিক করে সব বিক্রি করে দেওয়া, ঠিক যখন দামটা একেবারে নিচে। অথচ ওই সময়ে বড় প্রতিষ্ঠানগুলো কিনছে। আর স্টপ লসের কথা তো বাদই দিলাম, সেগুলো এমন সব প্রেডিক্টেবল জায়গায় রাখা হয়। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই ফাঁদগুলো এত কমন কেন, আর কেনই বা এগুলো এত ভালো কাজ করে? এর কারণটা কিন্তু ব্যক্তিগত না।
ব্যাপারটা হলো ইনস্টিটিউশনগুলো কোনো একজন রিটেল ট্রেডারকে টার্গেট করে না। তারা খোঁজে লিকুইডিটি, মানে তারল্য। ওদের ওই বিশাল অর্ডারগুলো ফিল করার জন্য এমন একটা জায়গা দরকার যেখানে একসঙ্গে অনেকগুলো অর্ডার পাওয়া যাবে। আর এই জায়গাগুলো কোথায় থাকে? ঠিক সেই লেভেলগুলোতে যেখানে বেশিরভাগ রিটেল ট্রেডাররা তাদের স্টপ লস বা ব্রেকআউট অর্ডারগুলো প্লেস করে রাখে। শুধু কৌশলই নয়, এর বাইরেও কিন্তু স্মার্ট মানির হাতে এমন কিছু অদৃশ্য অ্যাডভান্টেজ আছে যা প্রায় অবিশ্বাস্য। আর এর মধ্যে সবচেয়ে বড় সুবিধাটা হলো টেকনোলজি আর স্পিডের। পার্থক্যের মাত্রাটা একবার ভাবার চেষ্টা করুন। একজন রিটেল ট্রেডারের একটা অর্ডার যেতে হয়তো কয়েক মিলিসেকেন্ড লাগে, আর অন্যদিকে বড় বড় ফার্মগুলো কাজ করে মাইক্রোসেকেন্ড, এমনকি ন্যানোসেকেন্ডে, মানে লক্ষ লক্ষ গুণ দ্রুত। এটা অনেকটা পায়ে হাঁটার সাথে আলোর গতির তুলনা করার মতো। ব্যবধানটা ঠিক এতটাই বিশাল। এই অবিশ্বাস্য গতি আসে বিশেষ কিছু প্রযুক্তি থেকে। ওরা একেবারে এক্সচেঞ্জের ডেটা সেন্টারের ভেতরেই নিজেদের সার্ভার বসিয়ে নেয়, যেটাকে বলে কোলোকেশন। ডেটা পাঠানোর জন্য ফাইবার অপটিক্সের চেয়েও দ্রুত মাইক্রোওয়েভ লিঙ্ক ব্যবহার করে, আর এমন সব হার্ডওয়্যার চিপ ব্যবহার করে যা সফটওয়্যারকে বাইপাস করে ন্যানো সেকেন্ডে সিদ্ধান্ত নিতে পারে। এমনকি তাদের বেশিরভাগ লেনদেন হয় ডার্ক পুলে, মানে এমন সব প্রাইভেট মার্কেটপ্লেসে যা আমাদের মতো সাধারণ ট্রেডাররা দেখতেই পায় না। তো এত সব সুবিধার অসম লড়াই, তাহলে সাধারণ ট্রেডারদের করণীয় কি? সমাধান একটাই, আর সেটা হলো চিন্তাভাবনার একটা মৌলিক পরিবর্তন আনান। প্রফেশনালরা কিন্তু প্রত্যেকটা ট্রেডের সঠিক হওয়ার চেষ্টা করে না। তাদের আসল ফোকাস থাকে রিস্ক ম্যানেজমেন্টের ওপর। তারা নিজেদের এমনভাবে পজিশন করে যাতে যখন সুযোগটা তাদের পক্ষে আসে তখন লাভের পরিমাণটা ঝুঁকির চেয়ে অনেক অনেক বেশি হয়। এর মানেটা কি? এর মানে হল মার্কেটের পেছনে ছোটাছুটি করা বন্ধ করতে হবে। তার বদলে একজন স্ট্র্যাটেজিক পর্যবেক্ষকের মতো স্মার্ট মানির পায়ের ছাপগুলো ফলো করতে হবে। তাদের কার্যকলাপ বোঝার চেষ্টা করতে হবে। মূল লক্ষ্যটা হল বাজারের শক্তিশালী স্রোতের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা না করে বরং সেই স্রোতের দিকেই গা ভাসানো। কাজেই পরের বার যখন কোনো চার্ট খোলা হবে তখন শুধু ক্যান্ডেল বা প্যাটার্ন দেখলে চলবে না, বরং নিজেকে একটা প্রশ্ন করতে হবে, এই মুহূর্তে লিকুইডিটিটা ঠিক কোথায় জমে আছে। আর তারপর শান্ত মাথায় ভাবতে হবে বাজারের এই বিশাল নিলামে ভূমিকাটা কি একজন দরদাতার নাকি শুধুই একটা টোপের।